আসসালামু আলাইকুম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো প্রমাণ করো যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ একটি তরঙ্গ। তো এটা সমাধান করার জন্য আমাদের প্রথমে একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিতে হবে। তো আমরা জানি যে স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা স্থানাঙ্ক থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ এবং একটা হচ্ছে জেড অক্ষ। তো এই যে আমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ একটি তরঙ্গ প্রমাণ করব, এটা আমরা এভাবে বলতে পারি যে শূন্য স্থানে সমতল তাড়িত চুম্বক তরঙ্গ সম্পর্কে যদি লিখতে বলে তাহলে আমরা এটাও লিখতে পারি। আমরা আগে শূন্য স্থানে তাড়িত চুম্বক তরঙ্গের সমীকরণ সমস্যার সমাধান করেছিলাম। এখন আমরা এটা হচ্ছে সমতল শূন্যস্থানে সমতল তাড়িত চুম্বক তরঙ্গ, যখন সমতল কথাটা উল্লেখ থাকবে তখন এটা হবে। আবার এটাকে আমরা বলতে পারি যে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বক তরঙ্গ একটি তরঙ্গ। তো এখানে আমাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তো সেই স্থানাঙ্ক ব্যবস্থার তো এখানে যে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তো এই স্থানাঙ্ক ব্যবস্থার জন্য একটি স্থানাঙ্ক এবং একটা সময় অপেক্ষক দরকার হবে। তাহলে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে সুষম সমতল তরঙ্গ। তো যেহেতু আমরা এটা শূন্য স্থানের ক্ষেত্রে বিবেচনা করব, তো আমরা দেখি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। তো কোনো তাড়িত চুম্বক তরঙ্গের ক্ষেত্রে ভেক্টরগুলো যদি শুধুমাত্র একটি স্থানাঙ্ক, আমরা হয় এক্স অক্ষ ধরবো অথবা ওয়াই অক্ষ ধরবো অথবা জেড অক্ষ ধরবো, একটা স্থানাঙ্কের দরকার পড়বে এবং সময়ের অপেক্ষক দরকার পড়বে। তাহলে আমরা ওই তরঙ্গকে কি বলতে পারবো? সুষম সমতল তরঙ্গ। তো ধরা যাক এরূপ সমতল তরঙ্গ জেড অক্ষের দিকে প্রবহমান। তো আমরা ধরে নিলাম সেটা হচ্ছে জেড অক্ষের দিকে। আমরা এক্স অক্ষও ধরতে পারবো, ওয়াই অক্ষও ধরতে পারবো। তাহলে ই ভেক্টর এবং এইচ ভেক্টরের পরিবর্তন শুধুমাত্র জেড অক্ষের দিকেই ঘটবে। ই ভেক্টর মানে কি? ই ভেক্টর হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং এইচ ভেক্টর হচ্ছে চুম্বক ক্ষেত্র নির্দেশ করবে। আমরা জানি যে চুম্বক ক্ষেত্র বি ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়। তো বি ভেক্টর থেকে আমরা এইচ ভেক্টর নিয়ে আসতে পারি। কিভাবে? আমরা জানি যে বি ভেক্টর সমান মিউ নট বা মিউ এইচ ভেক্টর। তো এটা তো কনস্ট্যান্ট, তো এই বি ভেক্টরের পরিবর্তে আমরা এইচ ভেক্টর আনতে পারি। এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু আমাদের একটা স্থানাঙ্ক এবং সময় অপেক্ষক দরকার পড়বে, তাহলে ই ভেক্টরকে আমরা লিখতে পারবো ই ভেক্টর ইজ ইকুয়াল টু কার উপর ডিপেন্ডেন্ট? আমরা যেহেতু এখানে জেড অক্ষ ধরছি, তাহলে জেড অক্ষের উপর ডিপেন্ডেন্ট এবং একটা সময় অপেক্ষক দরকার পড়বে, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব। তো সেমভাবে এইচ ভেক্টরের ক্ষেত্রেও আমরা এভাবে নিব যে এইচ ভেক্টর যেটা আমাদের জেড অক্ষ বরাবর, এইচ ভেক্টরও তো আমরা জেড অক্ষের দিকে গতিশীল ধরছি, তো এটাও আমাদের এইচ জেড এবং টি এর উপর নির্ভরশীল থাকবে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তো এখন আমাদের কাজ কি? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ একটি তরঙ্গ, এটা প্রমাণ করা। তাহলে আমাদের ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গের সমীকরণ অথবা ম্যাক্সওয়েলের যে সমীকরণগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে। আমরা জানি যে ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণ হচ্ছে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই এপসিলন নট। তো এখানে এই যে রো ডিভাইডেড বাই এপসিলন নট, তো রো এর মান কখন 0 হয়? যখন শূন্যস্থান নির্দেশ করে। আমরা এখানে তাড়িত চুম্বক তরঙ্গগুলো, এই যে সুষম সমতল তরঙ্গ, এগুলো শূন্যস্থান বিবেচনা করে করব। এই জন্য সমীকরণের ডেল ডট ডি ভেক্টর সমান কি হবে? প্রথম সমীকরণটা ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, কারণ রো 0 শূন্যস্থানের ক্ষেত্রে বিবেচনা করব। তো আমরা আগের লেকচারে শূন্যস্থানের জন্য ম্যাক্সওয়েলের সমীকরণগুলো অবশ্যই বের করেছিলাম। তো সেখান থেকে দেখলেও আমরা বুঝতে পারি যে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, কারণ রো ইজ ইকুয়াল টু 0 হয়। তো এখানে আমরা লিখতে পারি তাহলে ম্যাক্সওয়েলের প্রথম ক্ষেত্র সমীকরণ, তার প্রথম ক্ষেত্র সমীকরণটা কী হবে? ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা একটু বুঝে নিই যে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, আমরা জানি যে ডি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এপসিলন নট ই ভেক্টর। তাহলে এই ডি ভেক্টরের পরিবর্তে লিখতে পারবো এপসিলন নট ই ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এখানে এপসিলন নট হচ্ছে কনস্ট্যান্ট মান, আমরা ডেল ডটের আগে লিখতে পারবো। তাহলে এপসিলন নট ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এই এপসিলন নট 0-র সাথে ভাগ হয়ে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে লিখবো, এই অংশটুকু লিখে দিব, মাঝখানের একটা লাইন স্কিপ করব। তো আমরা প্রশ্ন শুরুতেই বলছিলাম যে এই সমতল তরঙ্গটা জেড অক্ষের দিকে প্রবহমান। এখন আমরা ডেল বলতে কি বোঝায়? ডেল বলতে বোঝায় হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। আবার ডেল স্কোয়ার হচ্ছে এই ডেলকে দুইবার যদি ডট প্রোডাক্ট করি তখন ডেল স্কোয়ার পাওয়া যায়, যাকে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর বলি। তো ল্যাপ্লাসিয়ান অপারেটরকে আমরা প্রকাশ করি ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল
ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। তো এখানে আমরা ডেলের পরিবর্তে কি লিখতে পারি? তো এখানে আমরা জেড অক্ষের দিকে গতিশীল হওয়ার কারণে এই ডেলের পরিবর্তে লিখতে পারি হচ্ছে ডেল ডেল জেড। কারণ হচ্ছে জেড অক্ষ হচ্ছে ক্যাপ নির্দেশ করে কি, যখন আমরা ত্রিমাত্রিক অক্ষ বিবেচনা করি তখন এক্স অক্ষের দিকে নির্দেশ করতে আই ক্যাপ ব্যবহার করা হয়, ওয়াই অক্ষের দিক নির্দেশ করতে জে ক্যাপ ব্যবহার করা হয় এবং জেড অক্ষের দিক নির্দেশ করতে কে ক্যাপ ব্যবহার করা হয়। তো এখানে আমাদের জেড অক্ষ নির্দেশ করতে এই যে এই অংশটুকু ব্যবহার করা হবে। তো এখানে যেহেতু আমাদের ডেল ডট ই ভেক্টর, তাহলে ডেলের পরিবর্তে আমরা লিখতে পারবো কে ক্যাপ কার্লি বাই কার্লি জেড। যেহেতু আমরা এটাকে ডেল বলতে, সেই জন্য এটাকে আমরা কার্লি বাই কার্লি বলবো, কার্লি জেড বলবো। তো এখানে আমরা ডেলের পরিবর্তে লিখতে পারি হচ্ছে কার্লি বাই কার্লি জেড, আর সাথে ই ভেক্টর আছে, যেহেতু আমরা জেড অক্ষ নির্দেশ করবো তাহলে ই জেড দিব, ইজ ইকুয়াল টু 0, মানে জেড অক্ষের দিকে আমাদের এই তড়িৎ ক্ষেত্রটা আছে। তো এখানে একটা ব্যাপার খেয়াল করি, আমরা যখন কোনো কিছুকে আংশিক ব্যবকলন করি, তাহলে যেমন ধরো আমি এক্স অক্ষের দিকে আংশিক ব্যবকলন করব, তখন একটা সংখ্যা, মনে করি 5 একটা সংখ্যাকে ব্যবকলন করব, তখন আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট মানকে অন্তরীকরণ বা আংশিক ব্যবকলন করলে সেই মানটা হয়ে যায় 0। তো এখানে এই ই জেডকে জেডের সাপেক্ষে যখন আংশিক ব্যবকলন করা হলো, তার মানটা এই যে সমান হচ্ছে 0, তাহলে এটা কি একটা কনস্ট্যান্ট মান আমরা বলতে পারি না? তাহলে ই ভেক্টর অফ জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। তো এখানে আমরা লিখব যে অর্থাৎ ই জেড ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো এটা আমরা এক নাম্বার সমীকরণ অর্থাৎ ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণ বের করছি যে ই জেড ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখন আমরা ম্যাক্সওয়েলের দ্বিতীয় ক্ষেত্র সমীকরণটা নিয়ে কাজ করব। তো আমাদের দ্বিতীয় ক্ষেত্র সমীকরণ হচ্ছে ডেল ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এখন বি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কী জানি? তো এখানে আমরা দেখায় দিই যে ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো ডেল ডট মিউ নট এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। মিউ নট এই সাইডে আসলে কি হবে? মিউ নট ডেল ডট এইচ ভেক্টর, কারণ মিউ নট হচ্ছে কনস্ট্যান্ট মান, আমরা ডেল ডটের আগে লিখতে পারবো। এই মিউ নট ওই সাইডে গিয়ে কী হয়ে যাবে? ডেল ডট এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো এই অংশটুকু থেকে আমরা এতটুকু লিখবো। তো এখানে আমরা যদি লিখি তাহলে মিউ নট ডেল ডট এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 বা ডেল ডট এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। সেমভাবে আগেরটার মতো আমরা এই ডেলের পরিবর্তে কি লিখতে পারি? যেহেতু আমরা জেড অক্ষ বিবেচনা করব, তাহলে কে ক্যাপ কার্লি বাই কার্লি জেড। তো এখানে আমরা কে ক্যাপটা ইউজ করব না, আমরা শুধুমাত্র কার্লি বাই কার্লি জেড, যেহেতু জেড অক্ষ বিবেচনা করতেছি। তো কার্লি বাই কার্লি জেড, তো এইচ ভেক্টর যেহেতু জেড অক্ষের দিকে, তাহলে এইচ ভেক্টরের নিচে জেড উল্লেখ করে দিব। তো সেম আগেটার মতো এখানেও আমরা দেখতেছি যে আংশিক ব্যবকলন করার ফলে যে মানটা আসে সেটা হচ্ছে ধ্রুবক মান, কারণ ধ্রুবক মানকে আংশিক ব্যবকলন করলে তার মানটা আসে 0। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এইচ জেড ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ এইচ জেড ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো এখন আমরা ম্যাক্সওয়েলের তৃতীয় ক্ষেত্র সমীকরণ নিয়ে কাজ করব। তো ম্যাক্সওয়েলের তৃতীয় ক্ষেত্র সমীকরণ হলো, তো ম্যাক্সওয়েলের তৃতীয় ক্ষেত্র সমীকরণ হচ্ছে ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি বি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো এখান থেকে আমরা জেড অক্ষের দিকে বিবেচনা করব। তো জেড অক্ষের দিকে বিবেচনা করলে ডেল ক্রস ই ভেক্টরকে লেখা যায় ডেল ক্রস ই ভেক্টর জেড ইজ ইকুয়াল টু, এখানে হবে হচ্ছে মাইনাস মিউ নট কার্লি এইচ জেড ডিভাইডেড বাই কার্লি টি, কারণ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি মিউ নট এইচ ভেক্টর। তাহলে বি ভেক্টরের পরিবর্তে যদি মিউ নট এইচ ভেক্টর লিখি এবং মিউ নটটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে কি হয়? এখানে মিউ নটটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর বি ভেক্টরের পরিবর্তে এইচ ভেক্টর আসবে, তো কার্লি এইচ ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো এখানে আমি যদি দেখায় দিই তাহলে হবে হচ্ছে এটা হচ্ছে কার্লি বি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি মাইনাস, তো বি ভেক্টরের পরিবর্তে আমরা কি লিখব? মিউ নট এইচ ভেক্টর। তো এই মিউ নট হচ্ছে কনস্ট্যান্ট মান, আমরা আগে লিখতে পারি। তো মিউ নট কার্লি এইচ ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি, তো এটা এখানে লিখলাম। তো এই যে মাইনাস, এই মাইনাস। তো এখন আমরা একটা ব্যাপার খেয়াল করি, এই যে ডেল ক্রস ই ভেক্টরটা নিয়ে আমরা এখন কাজ করব। তো এখানে আমরা ডেল ক্রস যেহেতু আছে, সেহেতু আগেরটার মতো আমরা সরাসরি এই যে 0 বা কার্লি বাই কার্লি জেড এগুলো বসাতে পারবো না, বসালে কোনো কাজ হবে না, কারণ এখানে ক্রস প্রোডাক্ট করা। তো এই জন্য আমরা কি করব? ডেলের মানটা প্রথমে নিব। ডেলের মান কি? ডেলের মান হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড।
তারপরের কাজ হচ্ছে ই ভেক্টর। এখন ই ভেক্টর উপাংশ কয়টা আমরা জানি, উপাংশ 3টা, কারণ ই ভেক্টর উপাংশ যদি 3টা হয়, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ এবং একটা হচ্ছে জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর ই এক্স ধরলে ওয়াই অক্ষ বরাবর ই ওয়াই এবং জেড অক্ষ বরাবর ই জেড। তাহলে আমরা ই ভেক্টর সমান সমান ই এক্স প্লাস ই ওয়াই প্লাস ই জেড লিখতে পারি। তো এগুলো দিক নির্দেশ করে যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ক্রস প্রোডাক্ট করা, ডেল ক্রস ই ভেক্টর। তাহলে আমরা যদি ক্রস প্রোডাক্ট করি, তো আমরা নির্ণায়ক করার সময় আমরা দেখছি যে ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে নির্ণায়কের নিয়ম অনুসারে করতে হয়। তো প্রথমে আমরা আই জে কে ক্যাপগুলো লিখে নিব। তো এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আশা করি আমরা নির্ণায়ক সম্পর্কে আগে বা ক্লাস ইন্টারে থাকতে আমরা পড়ছি, তো তাও এখানে আমি একটু দেখায় দিই। তো পরে হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তারপর হচ্ছে এখান থেকে নিব ই এক্স, ই ওয়াই, ই জেড। তো এখানে আমরা আই ক্যাপটা নিব। তো আই ক্যাপ যদি নিই তাহলে এই অংশটুকু এবং এই অংশটুকু অফ রাখবো, পরে আর গুণ করব, মানে এটার সাথে এটা গুণ হবে এবং এটার সাথে এটা গুণ হবে। তাহলে যেহেতু আমরা আই ক্যাপটা নিতেছি, তো আই ক্যাপের এটা আর এটা বাদ যাবে। তো এই চার হারি গুণ করলে হবে ডেল ই জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই বা কার্লি ই জেড ডিভাইডেড বাই কার্লি ওয়াই, পরে সূত্রের মাইনাস, তারপর এটার সাথে এটা গুণ হবে, তাহলে কার্লি ই ওয়াই ডিভাইডেড বাই কার্লি জেড, এই যে কার্লি জেড। তো প্রথম কাজ শেষ। তারপর হচ্ছে প্লাস দিব, তারপর হচ্ছে এইটা আর এই জ্যা ক্যাপ নিব। যখন আমরা জ্যা ক্যাপ নিব তখন এই মাঝখানেরটা এবং এই রাশিটা, মানে জ্যা ক্যাপের সাথে যারা আছে এই লাইন এবং সারি বাদ যাবে। তো এটা আর এটা যদি বাদ যায় তাহলে এটার সাথে এটা আর এটার সাথে এটা করতে হবে, গুণ করতে হবে। যখন আমরা কার্লি ই জেড বাই কার্লি এক্স গুণ করব তাহলে কি হবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন দিছি, তো আমরা প্রথমে এটার সাথে এটা গুণ করে নিব। তাহলে কার্লি ই এক্স ডিভাইডেড বাই কার্লি জেড, সূত্রের মাইনাস, তারপর হচ্ছে আমরা যেহেতু এটা আর এটা বন্ধ, তো তখন এটার এটা গুণ হবে। এই যে এভাবে বন্ধ করে দিলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মাঝখানে মাইনাস হবে, কার্লি ই জেড ডিভাইডেড বাই কার্লি এক্স। তারপর আবার প্লাস, এখন কে ক্যাপ নিব। তো কে ক্যাপ যদি নিই তাহলে এটা আর এটা বন্ধ থাকবে। তো এখানে হবে কার্লি ই ওয়াই বাই কার্লি এক্স, কার্লি ই ওয়াই ডিভাইডেড বাই কার্লি এক্স মাইনাস। তো এটা আর এটা বন্ধ, তাহলে এটা গুণ করলাম, এখন এটা গুণ করব। তো কার্লি ই এক্স ডিভাইডেড বাই কার্লি ওয়াই। আশা করি একটুকু বুঝাতে পারছি। তো এটা নির্ণায়কের যে সূত্র সেটাই আমরা অনেক পড়ছি। তো এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে কার্লি ডেল ক্রস ই ভেক্টর বের করা। তো ডেল ক্রস ই ভেক্টরের জেড অক্ষের দিকে বের করব, এই যে এখানে জেড অক্ষের দিকে। তো জেড অক্ষের জন্য আমরা কোনটা নিতে পারি, কে ক্যাপ যা আছে, কারণ আমরা জানি যে কে ক্যাপ জেড অক্ষ নির্দেশ করে, তাহলে এই মানটুকু আমরা নিব। তো এই অংশটুকু আমরা ডেল ক্রস ই ভেক্টর ইন্টু জেডের পরিবর্তে লিখব। তো এখানে আমরা লিখে দেব যে কিন্তু ডেল ক্রস ই ভেক্টর অফ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কে ক্যাপ কার্লি ই ওয়াই বাই কার্লি এক্স মাইনাস কার্লি ই এক্স বাই কার্লি ওয়াই, কে ক্যাপ কার্লি ই ওয়াই ডিভাইডেড বাই কার্লি এক্স মাইনাস কার্লি ই এক্স ডিভাইডেড বাই কার্লি ওয়াই। এখন এখানে আমাদের জেড অক্ষের দিকে গতিশীল, কিন্তু এখানে কি আছে, ওয়াই এক্স, এক্স ওয়াই, সব এক্স ওয়াই। তো এই জন্য আমরা ওয়াই এবং এক্সের দিকে যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেটা হয়ে যাবে জিরো। যেহেতু এখানে ওয়াই এবং এক্সের সাপেক্ষে এখানে অন্তরীকরণ করা হচ্ছে, তাহলে ই ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট মান এবং ই এক্স, এই যে এক্সের সাপেক্ষে ই ওয়াইকে যখন আমরা অন্তরীকরণ করব, ই ওয়াই তো কনস্ট্যান্ট হয়ে যাবে, তো এটা জিরো হয়ে যাবে। আবার সেমভাবে ওয়াইয়ের সাপেক্ষে যখন ই এক্স মানে এক্স অক্ষের দিকে গতিশীল কোনো তড়িৎ ক্ষেত্রকে আমরা অন্তরীকরণ করব, তখন এটাও তো জিরো হয়ে যাবে। তো জিরো মাইনাস জিরো, জিরোর সাথে কে কে গুণ করলে জিরো হয়ে যাবে, তো জিরো। তো এখানে আমরা এই অংশটুকুর মান কি পাইলাম, যে জিরো। তো মাইনাস মিউ নট কার্লি এইচ ভেক্টর বাই কার্লি টি ইজ ইকুয়াল টু জিরো। এখন মাইনাস মিউ নট তো একটা কনস্ট্যান্ট, মানে আমরা এই সাইডে জিরোর সাথে গুণ করে এই অংশটুকু তো জিরো হয়ে যাবে। তো এখানে থাকবে হচ্ছে কার্লি এইচ ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি ইজ ইকুয়াল টু জিরো। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তো এখানে আমরা লিখব যে সুতরাং
আমি ভেঙে ভেঙে লিখি। তো সুতরাং এই মাইনাস মিউ নট কার্লি এইচ ভেক্টর বাই কার্লি টি ইজ ইকুয়াল টু 0, কারণ এখান থেকে আমরা পাইছি যে ডেল ক্রস ই ভেক্টর জেড ইজ ইকুয়াল টু 0। তো মাইনাস মিউ নট কার্লি এইচ ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি ইজ ইকুয়াল টু 0। তো মাইনাস মিউ নট 0-র সাথে কী হয়ে যাবে, ভাগ হয়ে 0 হয়ে যাবে। তো সুতরাং কার্লি এইচ ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি ইজ ইকুয়াল টু 0। এখানে এইচ যেহেতু দিছি, তো এখানে এইচ জেড দিয়ে দিই, কারণ হচ্ছে আমরা জেড অক্ষের দিকে গতিশীল বিবেচনা করবো, এই জন্য এখানে এইচ জেড ব্যবহার করছি। তো এখানে আমরা টি এর সাপেক্ষে এইচ জেডকে ধ্রুবমান ধরতে পারি। তো টি এর সাপেক্ষে এইচ জেডকে যখন ধ্রুবমানকে ব্যবকলন করবো, আংশিক অন্তরীকরণ করব, তার মান হয়ে যাবে 0। তো এখানে এইচ জেড হচ্ছে টি এর সাপেক্ষে একটা ধ্রুবমান, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে এই এইচ জেড সময়ের সাথে অপরিবর্তিত থাকবে, কারণ হচ্ছে ধ্রুবককে আমরা সময়ের সাথে যখন অন্তরীকরণ করব তার মান 0 আসবে, এর মানে হচ্ছে এইচ জেড সময়ের সাথে অপরিবর্তিত। তো পরবর্তীতে আমরা এখান থেকে লিখতে পারি যে এ থেকে দেখা যায় সময়ের সাথে এইচ জেড অপরিবর্তিত থাকে। তো একইভাবে দেখানো যায় যে সময়ের সাথে উপাংশটিও কি অপরিবর্তিত থাকে। তো আমরা যে আলোচনাটা করলাম, তো উপরের আলোচনা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে ই জেড ও এস জেড স্থান ও কালের সাপেক্ষে অপরিবর্তনশীল। তো এখানে আমরা সবগুলাই ধ্রুবক পাইছি, যে ই জেড ধ্রুবক, এস জেড ধ্রুবক। তো এখানে সময়ের সাপেক্ষেও ধ্রুবক বের করতে পারছি যে এস জেড অপরিবর্তিত থাকে। তো সুতরাং তরঙ্গ গতি বিবেচনা সাপেক্ষে আমরা লিখতে পারি যে ই জেড এবং এস জেড কী হয়, 0 হয়ে যায়, কারণ এরা ধ্রুবক মান সবসময় যখন আমরা আংশিক ব্যবকলন করব তখন সেটা 0 হয়ে যাবে। তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, যেহেতু এইচ জেড এবং ই জেড 0, তো আমরা প্রথমে যখন উল্লেখ করেছিলাম যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মূলত কি ই এক্স প্লাস ই ওয়াই প্লাস ই জেড। তো ই জেড যদি 0 হয়ে যায় তাহলে থাকবে হচ্ছে ই ভেক্টর সমান ই এক্স প্লাস ই ওয়াই, এবং আই অক্ষ এবং জে অক্ষটা থাকবে। তো ই ভেক্টর ইজ ইকুয়াল টু কী লেখা যায়, ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ। তো এইচ ভেক্টরকে লেখা যায় হচ্ছে সেমভাবে, শুধুমাত্র ক্যাপের জায়গায় এইচ জেড, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের জন্য এইচ জেড 0 হয়ে যাবে। তাহলে আমাদের এক্স এবং ওয়াইটা থাকবে, অর্থাৎ এইচ এক্স আই ক্যাপ প্লাস এইচ ওয়াই ওয়াই জে ক্যাপ। তো এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু ক্ষেত্র ভেক্টর ই ভেক্টর এবং এইচ ভেক্টরের কোনো জেড উপাংশ নেই, অথচ তরঙ্গ জেড অক্ষের দিকে সঞ্চারিত হচ্ছে, কিন্তু তাই এই ভেক্টর দুই তরঙ্গ প্রবাহের দিকের সাথে কি হয়, লম্বভাবে ক্রিয়াশীল হবে। তো ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তরঙ্গ, এখান থেকে আমরা কি করলাম, মূলত ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তরঙ্গ থেকেই তো প্রমাণ করলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তরঙ্গ আর তরঙ্গ। তো আমরা এখানে চিত্রটা যদি খেয়াল করি, তো এখানে চিত্রটা খেয়াল করলে দেখা যায় যে আমাদের 3টা অক্ষ থাকে, একটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং জেড অক্ষ। যখন তরঙ্গ জেড অক্ষের দিকে গতিশীল হয় তখন আমরা জানি যে তাড়িত চুম্বক মূলত কি বোঝায়, তড়িৎ প্লাস চুম্বক দুইটা মিলেই তো তাড়িত চুম্বক। আর এটার যে একটা ওয়েভ ইকুয়েশন আছে, ওয়েভটা মূলত এই যে এটা হচ্ছে এইচ ভেক্টরের জন্য যে ওয়েভটা সেটা নির্দেশ করে, সেটা হচ্ছে সাইনোসয়েডাল। এই যে এখান থেকে শুরু হয়ে এটা হচ্ছে এইচ ভেক্টর বা চুম্বক ক্ষেত্রের জন্য নির্দেশ করে, এবং যেটা কোসাইন নির্দেশ করে এটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এই যে এখান থেকে শুরু হয়ে ই ভেক্টরটা নির্দেশ করে এদিক বরাবর গিয়ে, এই যে এদিক বরাবর গিয়ে, এই যে এদিক বরাবর গিয়ে এই যে এখানে, তো তীর চিহ্ন দ্বারা এখানে বুঝাইছি। তো আমাদের একটা হচ্ছে এইচ ভেক্টরের জন্য, তো আমি যদি আলাদাভাবে আবার দেখাই, তো এখানে দেখাই এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো এটা হচ্ছে এইচ ভেক্টর বা চুম্বক ক্ষেত্রের জন্য যে সাইনোসয়েডাল ওয়েভটা, এই ওয়েভটা। আর ই ভেক্টরটা সেম এর সাথে কিন্তু যুক্ত হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ সমকোণে, কারণ এটা জেড অক্ষ দিকে গতিশীল। কিন্তু আমরা কি পড়লাম, মাত্রই সমাধান করলাম যে এখানে আমাদের তাড়িত চুম্বক তরঙ্গ আর তরঙ্গ, অর্থাৎ এইচ ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এজন্য আমরা এখানে খেয়াল করলে দেখব যে এখান থেকে যদি শুরু হয়, এই যে এটা হচ্ছে বা তীর চিহ্ন দ্বারা দেখাই, এটা হচ্ছে আমাদের ই ভেক্টরের। তো এটার নিচ দিয়ে যদি যাই তখন আমরা এভাবেও উল্লেখ করতে পারি, এই যে এটা, আর এই যে এটা কিন্তু ই ভেক্টরের জন্য, এই যে এটা ই ভেক্টর, আর এইচ ভেক্টর হচ্ছে এরকম, এই যে এটা ভিতরে হচ্ছে এইচ ভেক্টর।
তো সেমভাবে এটা ভিতর দিয়ে গেলে, আর এটা হচ্ছে তো এইচ ভেক্টর ই ভেক্টর। তো এখানে ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। তো এটা হচ্ছে আমাদের এইচ ভেক্টর। তো এটার ভিতর দিয়ে তীর চিহ্ন দ্বারা দেখায় দিই। তো এই যে আমাদের এইচ ভেক্টর এবং ই ভেক্টর, এদের যে এরা কিন্তু একই সাথে সামনের দিকে আগাবে এবং জেড অক্ষের দিকে, এবং তাদের যে মধ্যবর্তী কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এভাবে আমরা বলতে পারি যে ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণ হচ্ছে একটা আট তরঙ্গ নির্দেশ করে। তো আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি। তো এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে 99% পরীক্ষায় আসার মতো। তো ওইটাও আমরা দেখব। তো এখানে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব যে সমতল তড়িৎ চুম্বক তরঙ্গের দরুন গড় শক্তির ঘনত্বের রাশিমালা বের করো। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের অবশ্যই যে পয়েন্টিং ভেক্টর আছে না, সেই পয়েন্টিং ভেক্টরে চলে যেতে হবে। আমি যে পয়েন্টিং ভেক্টরের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা যদি ভালোভাবে দেখা হয় তাহলে এই প্রশ্নটা খুবই ইজি। তো আমরা প্রথমে পয়েন্টিং ভেক্টরের অর্ধেক অংশটুকু এখানে লিখব। তো আমি এখানেও বুঝাই দিব, সমস্যা নাই। তো আমরা জানি যে তরঙ্গ শক্তি সঞ্চালনের একটি দ্রুততর প্রক্রিয়া। তাড়িত চুম্বক তরঙ্গের মাধ্যমে উৎস থেকে দূরবর্তী কোনো গ্রাহক যন্ত্রে শক্তি স্থানান্তরিত হয়। তো শক্তি স্থানান্তরের হারের সাথে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের বিস্তারের যে সম্পর্ক স্থাপন, সেটাই আমরা এখন করব। আর এই সম্পর্ককেই বলা হয় হচ্ছে পয়েন্টিং উপপাদ্য। তো এই পয়েন্টিং উপপাদ্য যদি আমরা এখানে না বিশ্লেষণ করি তাহলে আমাদের এই যে গড় শক্তি ঘনত্বের রাশিমালা এটা বের করা যাবে না। এজন্য আমরা প্রথমে পয়েন্টিং ভেক্টরের যে অর্ধেক অংশটুকু বা পয়েন্টিং ভেক্টরটা বের করে নেব। আমরা জানি যে পয়েন্টিং ভেক্টর অনেক বড় একটা প্রশ্ন, সেটা আমরা আগে নির্ণয় করেছি, কিন্তু এখানে আমরা সমস্তটা অ্যাপ্লাই করব না, শুধুমাত্র আমরা পয়েন্টিং ভেক্টর পর্যন্ত রেখে দেব। তো আমরা জানি যে শূন্যস্থানে ম্যাক্সওয়েলের তৃতীয় ও চতুর্থ সমীকরণটি হচ্ছে ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ভি ভেক্টর বাই কার্লি টি, এবং চতুর্থটা হচ্ছে ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু কার্লি ডি ভেক্টর বাই কার্লি টি। তো এখানে আমি লিখে দেই যে শূন্য স্থানের জন্য ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ভি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। আর এমনিতে সাধারণভাবে চতুর্থ সমীকরণটা হচ্ছে ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস কার্লি ডি ভেক্টর বাই কার্লি টি, কিন্তু শূন্য স্থানের জন্য এই জে ভেক্টরের মান হয়ে যায় 0, আমরা আগেও দেখছি। তো ডেল ক্রস এইচ ভেক্টর হবে শুধুমাত্র কার্লি ডি ভেক্টর বাই কার্লি টি। তো এই দুইটা সমীকরণে আমরা এখন লিখব। তো এখানে আমরা 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে এই যে ই ভেক্টর যেখানে আছে এখানে আমরা এইচ ভেক্টরের ডট প্রোডাক্ট করব, এবং যেখানে এইচ ভেক্টর আছে সেখানে উভয় পার্শ্বে ই ভেক্টরের ডট প্রোডাক্ট করব। তো আমরা এখানে প্রথমে এখানে এইচ ভেক্টর ডট এখানে ই ভেক্টর ডট উভয় পাশে করে নিব। তো এখানে এইচ ভেক্টর ডট ডেল ক্রস ই ভেক্টর, তো এখানে হবে এইচ ভেক্টর ডট কার্লি বি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। আর এখানে আমরা কি ই ভেক্টরটা ডট প্রোডাক্ট করব, ই ভেক্টর ডট এখানে ডেল ক্রস এইচ ভেক্টর, আর এখানে হবে ই ভেক্টর ডট কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব, এটাকে 4 নং সমীকরণ। এখন 4 নং থেকে 3 নং বিয়োগ করব, 4 নং বিয়োগ 3 নং হতে পায় 4 নং হচ্ছে ই ভেক্টর ডট ডেল ক্রস এইচ ভেক্টর বিয়োগ হচ্ছে এই 3 নং সমীকরণ, তো বিয়োগ এইচ ভেক্টর ডট ডেল ক্রস ই ভেক্টর সমান হচ্ছে 4 নং সমীকরণ ই ভেক্টর ডট কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো সূত্রের মাইনাস, যেহেতু আমরা এটা থেকে এটা বিয়োগ করব, তো মাইনাস, কিন্তু এখানে একটা মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এইচ ভেক্টর ডট কার্লি ভি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো পয়েন্টিং উপপাদ্যের কিন্তু আমরা এটাই করছিলাম, পয়েন্টিং উপপাদ্যের মধ্যে সেম কাজটা এখানে করতেছি। তো এখানে আমরা কি করব, এই যে ই ভেক্টর ডট ডেল ক্রস এইচ ভেক্টর, তো এখানে একটা মাইনাস কমন নেব, যদি মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাসের হয়ে যাবে। এই জন্য যেটা প্লাস হয়ে যাবে এটাকে আমরা আগে লিখব এইচ ভেক্টর ডট ডেল ক্রস ই ভেক্টর মাইনাস, তো এটা মাইনাসের হয়ে যাবে ই ভেক্টর ডট ডেল ক্রস এইচ ভেক্টর।
তো আমরা যদি এই মাইনাসটা আবার উঠায় দিই তাহলে আবার কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটার সাথে মাইনাসই থাকবে, একই কথা হলো। আর এখানে আমরা ডি ভেক্টর সমান আমরা কি জানি, ডি ভেক্টর সমান হচ্ছে অ্যাপসিলন নট ই ভেক্টর, এবং বি ভেক্টর আমরা কি জানি, মিউ নট এইচ ভেক্টর। তো এটা এখানে লিখব যে ই ভেক্টর কার্লি বাই কার্লি টি, টি ভেক্টরের পরিবর্তে লিখব হচ্ছে অ্যাপসিলন নট ই ভেক্টর প্লাস এইচ ভেক্টর কার্লি বাই কার্লি টি, আর বি ভেক্টরের পরিবর্তে লিখব মিউ নট এইচ ভেক্টর। কিন্তু একটা ভেক্টর বাইরে থাকবে, ডট প্রোডাক্ট থাকবে, একটার সাথে ক্রস হবে, যার সাথে ক্রস হয়েছিল সেটা পরবর্তীতে গিয়ে আবার ডট হয়ে যাবে, এবং যে বাইরে ছিল সেটার সাথে ক্রস হবে, ডেল ক্রস, আর মাঝখানে মাইনাস থাকবে। এভাবে যদি থাকে তখন আমরা এভাবে সরাসরি লিখতে পারি যে ডেল ডট ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। তো এখানে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি হচ্ছে ডেল ডট ই ক্রস এইচ ভেক্টর। তো এখানে আমরা একটা সূত্র সমীকরণ দিতে পারি যে 5 নং সমীকরণ। তাহলে 5 নং কী হবে, 5 নং হবে মাইনাস ডেল ডট ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু, তো এখানে অ্যাপসিলন নট হচ্ছে কনস্ট্যান্ট মান, আমরা ইচ্ছা করলে এটা বাইরে বের করে দিতে পারি। তাহলে এটা হবে হচ্ছে অ্যাপসিলন নট ই ভেক্টর কার্লি ই ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি, প্লাস সেমভাবে মিউ নটটাকেও আমরা বাইরে বের করে দিতে পারি, মিউ নট এইচ ভেক্টর কার্লি, এই যে এটা এইচ ভেক্টর কার্লি এইচ ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি যে কার্লি ই স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি টি, এটাকে যদি আমরা ব্যবকলন করি তাহলে এই যে স্কোয়ারটা, আমরা জানি যে কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে বা পাওয়ার হিসেবে থাকলে সামনে চলে আসে। তো এটাকে আমরা যদি টি হিসেবে বিবেচনা করি তো টি স্কোয়ার, তো 2e, মানে এই ইটাকে আমরা টি হিসেবে কল্পনা করব, তো তাহলে 2e হয়ে গেল। কিন্তু এটা তো আসলে টি না, ই। তো এটাকে আবার ব্যবকলন করতে হবে কার্লি ই ডিভাইডেড বাই কার্লি টি, টি এর সাপেক্ষে। তো এভাবে আমরা ব্যবকলন শিখছি অবশ্যই ক্লাস ইন্টারে। তো এখানে আমাদের 2e কার্লি ই বাই কার্লি টি এটা পাইছি, কোত্থেকে পাইছি, এই যে কার্লি ই স্কোয়ার বাই কার্লি টি থেকে না। তো এখানে আমরা লিখে দিই কার্লি ই স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি টি থেকে আমরা অন্তরীকরণ করে 2e কার্লি ই বাই কার্লি টি পাইছি। এখন আমরা উভয় পক্ষে হাফ কি করব, গুণ করে দিব। এখানে যদি হাফ গুণ করি তাহলে এখানেও হাফ গুণ করতে হবে। তো এই 2 কাটা যাবে, তো এখানে হাফ কার্লি ই স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি টি ইজ ইকুয়াল টু লিখা যায় হচ্ছে ই কার্লি ই ডিভাইডেড বাই কার্লি টি। হ্যাঁ, তো এখানে ই কার্লি ই ডিভাইডেড বাই কার্লি টি, এই যে ই ভেক্টর কার্লি ই ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি, এই অংশের পরিবর্তে, যে এই অংশটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারি হাফ কার্লি ই স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি টি। তো এখানে আমরা শুধুমাত্র কার্লি ই ইনটু কার্লি ই বাই কার্লি টি এর পরিবর্তে হাফ কার্লি ই স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি টি লিখব। তো এখানে আমরা লিখব হচ্ছে বা মাইনাস ডেল ডট ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাপসিলন নট টু 3 কি থাকবে, যে অ্যাপসিলনটা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ কার্লি ই স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি টি, প্লাস সেমভাবে মিউ নট এই অংশটুকুকেও আমরা একইভাবে করতে পারি, এইচ ভেক্টর কার্লি এইচ ভেক্টর বাই কার্লি টিকে লিখতে পারি হচ্ছে হাফ কার্লি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি টি। তো এখান থেকে আমরা হাফ কমন নিব। তো এখানে মাইনাস ডেল ডট ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাপসিলন নট, তো অ্যাপসিলন নটটা আমরা ভিতরে রাখবো। তো এখন আমরা কমন নিব হচ্ছে হাফ কার্লি বাই কার্লি টি। যদি হাফ কার্লি বাই কার্লি টি কমন নেই তাহলে অ্যাপসিলন নট আমরা ইচ্ছা করলে এই কার্লি বাই কার্লি টি ভিতরেও রাখতে পারি। তো এখানে আমরা অ্যাপসিলন নটটা এবং স্কোয়ারটাকে ভিতরে রাখবো, প্লাস মিউ নট এইচ স্কোয়ার। তো এটাই আমরা লিখছি, মানে কার্লি বাই কার্লিটিকে কমন নিয়েছি, তো থাকবে হচ্ছে মিউ নট এ স্কোয়ার, তো মিউ নট এ স্কোয়ার, আর এখানেও হাফ কার্লি বাই কার্লিটি কমন নিয়েছি, তো থাকবে হচ্ছে অ্যাপসিলন নট স্কোয়ার। তো এটা এখানে লিখছি। তো এখানে মাইনাস ডেল ডট ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু, তো এখানে মাইনাসটা আমরা কি করব, ওই সাইডে নিয়ে যাব। তো এই মাইনাসটাকে যদি ওই সাইডে নিয়ে যাই, মাইনাস হাফ কার্লি বাই কার্লি টি অ্যাপসিলন নট ই স্কোয়ার প্লাস মিউ নট এইচ স্কোয়ার লেখা যায়। তো এই সমীকরণটা আমরা পাইছি, এটাকে আমরা এস পৃষ্ঠতল কর্তৃক সীমাবদ্ধ আয়তন ভি এর জন্য সমাকলন করব। মানে হচ্ছে উভয় পক্ষে আমরা
ইন্টিগ্রেশন অফ ডিভি নিয়ে আসবো, এখানেও ইন্টিগ্রেশন অফ ডিভি নিয়ে আসবো, এখানেও ইন্টিগ্রেশন অফ ডিভি নিয়ে আসবো। তো এখানে আমরা সেম সমীকরণটা এখানে লিখে নিলাম যে ডেল ডট ই ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস হাফ কার্লি বাই কার্লি টি অ্যাপসিলন ডি স্কোয়ার প্লাস মিউ নট এ স্কোয়ার। তো আমরা এস পৃষ্ঠতল কর্তৃক সীমাবদ্ধ আয়তন ভি এর জন্য সমাকলন করব। তো সমাকলন যদি করি এখানে ভি সমাকলন ডিভি নিয়ে আসবো, সেমভাবে এখানেও ভি সমাকলন ডিভি নিয়ে আসবো। এটাকেই বলা হয় যে সমাকলন করা। তো এখন এই যে বাম পক্ষটা আছে না, বাম পক্ষটাকে আমরা গসের ডাইভারজেন্স থিওরাম প্রয়োগ করব। গসের ডাইভারজেন্স থিওরাম কি বলে আমরা আগেও পড়ছি যে গসের ডাইভারজেন্স থিওরাম হচ্ছে ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলনে নিয়ে যায় অথবা আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে নিয়ে আসে। এই দুইটার মধ্যেই কাজ করে, এস এবং ভি এর মধ্যেই কাজ করে। এস মানে ক্ষেত্র সমাকলন, ভি হচ্ছে আয়তন সমাকলন। হয় আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে নিয়ে আসবে অথবা ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলনে নিয়ে যাবে। এটাই হচ্ছে গসের ডাইভারজেন্স থিওরামের কাজ। আর স্টোক থিওরামের ক্ষেত্রে আমরা আগে পড়ছি যে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল থেকে ক্ষেত্র সমাকলনে নিয়ে যায় অথবা ক্ষেত্র সমাকলন থেকে লাইন ইন্টিগ্রালে নিয়ে আসে। এটা হচ্ছে স্টোক থিওরামের ক্ষেত্রে, মনে রাখবো। আর এটা হচ্ছে গস ডাইভারজেন্স থিওরাম। তো এই বাম পক্ষকে আমরা গস ডাইভারজেন্স থিওরাম প্রয়োগ করব। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিতে পারি এবং লিখতে পারি যে 6 নং সমীকরণে বাম পক্ষে গসের ডাইভারজেন্স তত্ত্ব প্রয়োগ করে পাই। তো আমরা এই বাম পক্ষটাকে লিখে নেব ভি ডেল ডট ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর ডিভি। তো এটাকে আমরা যদি ক্ষেত্র সমাকলনে নিয়ে যাই তাহলে এই ডেল ডটটা বাদ দিতে হবে এবং ডিভিটা বাদ দিতে হবে। এর পরিবর্তে ডিভির পরিবর্তে ডি এস নিয়ে আসতে হবে এবং এই ভি এর পরিবর্তে এস চলে আসবে। এটাই পরিবর্তন। যখন আমরা ক্ষেত্র থেকে আমরা আয়তনে নিয়ে আসি তখন এক্সট্রা ডেল ডট নিয়ে আসতে হয়, কিন্তু এখানে তো আসেই ডেল ডট, তো এটাকে বাদ দিতে হবে। তো এগুলো আমরা আগে পড়ছি অনেক। তো এখানে আমরা এই ভি এর পরিবর্তে এস নিয়ে আসবো, ডেল ডটটা উঠে যাবে, থাকবে হচ্ছে ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। আর ডিভি এর পরিবর্তে যেহেতু ক্ষেত্রতে নিয়ে যাব ডিএস চলে আসবে, এই যে ডিএস, এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি। তো 6 নং সমীকরণে এই মানটা বসাবো, তাহলে লিখতে পারি যে 6 নং হবে এই অংশটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখব। ক্ষেত্র সমাকলন ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর ডিএস ইজ ইকুয়াল টু মাইনাস হাফ কার্লি বাই কার্লি টি অ্যাপসিলন নট ই স্কোয়ার প্লাস মিউ নট এ স্কোয়ার ডিভি। তো আমরা পয়েন্টিং ভেক্টর বা পয়েন্টিং উপপাদ্য যখন অ্যাপ্লাই করেছিলাম বা প্রতিপাদন করেছিলাম তখন কিন্তু একটা জে ভেক্টর ছিল। এখানে কিন্তু আমরা জে ভেক্টরটা দেখতেছি না, কারণ হচ্ছে জে ভেক্টর আমরা শূন্যস্থান বিবেচনা করে এটা কিন্তু প্রতিপাদন করছি এখন। আর শূন্যস্থান ব্যতীত জে ভেক্টরটা থাকবে, তখন আরেকটা মান এক্সট্রা আসবে যেটা হচ্ছে জে ভেক্টর, এখানে আরেকটা মান এক্সট্রা আসবে। তো এখানে আমাদের শূন্যস্থানের জন্য জে ভেক্টরটা 0 হয়ে গেছে, এই জন্য জে ভেক্টরটা এখানে নাই। আর পয়েন্টিং উপপাদ্যের ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে এই অংশটুকু দ্বারা কি বোঝানো হয় এটা আমরা ব্যাখ্যা করছিলাম, এই অংশটুকু দ্বারা কি বোঝানো হয় সেটাও ব্যাখ্যা করছিলাম, এই অংশটুকু দ্বারা কি বোঝানো হয় সেটাও ব্যাখ্যা করে অনেক বড় একটা প্রতিপাদন হয়েছিল। কিন্তু এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা এই সবগুলো আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব না, সরাসরি আমরা লিখে দিব এই যে এখানে ই ক্রস এইচ ভেক্টরটা আছে এটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। আর আমরা জানি যে পয়েন্টিং ভেক্টর কি বোঝায়, যে কোনো একটা ক্ষেত্রের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যতটুকু শক্তি স্থানান্তরিত হয় অথবা ফ্লাক্স গমন করে যতটুকু, সেটাই হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং আর এই উপপাদ্যটাকে বলা হয়েছে পয়েন্টিং উপপাদ্য। তো সেখান থেকে আমরা আর বাড়াবো না, সরাসরি লিখে দিব যে পি ভেক্টর। আর পয়েন্টিং ভেক্টরকে পি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পি ভেক্টর ইজ ইকুয়াল টু ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। সুতরাং পি ভেক্টর ইজ ইকুয়াল টু ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। আর এটাকে আমরা একক হিসেবে ওয়েবার মিটার ইনভার্স 2 লিখতে পারি, যেটাকে আমরা 7 নং সমীকরণ দিব। তো এটাকে আমরা 7 নং দিই, এটাকে 8 নং দিই। তো এখানে লিখে দিই যে এখানে পি ভেক্টরকে পয়েন্টিং ভেক্টর বলে। তো এখন আমরা একটা ব্যাপার খেয়াল করি যে ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর কীভাবে বের করতে পারি। তো এখানে আমি যদি দেখায় দেই যে ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর কীভাবে বের করতে হয়, আমরা জানি যে ই ভেক্টরে 3টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যাকে আমরা ই এক্স ধরি, এবং একটা ওয়াই অক্ষ বরাবর যেটাকে আমরা ই ওয়াই বিবেচনা করতে পারি, আর একটা হচ্ছে জেড অক্ষ বরাবর যেটাকে আমরা ই জেড বিবেচনা করতে পারি। আর এইচ ভেক্টরও সেমভাবে 3টা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এইচ এক্স, আর একটা হচ্ছে এইচ ওয়াই, আর একটা হচ্ছে এইচ জেড। তো এখন ই ক্রস এইচ মানে হচ্ছে আমরা নির্ণায়কের মাধ্যমে সেটা বের করতে পারি, আই জে কে
মানে এই যে আই এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যে, এটার মধ্যে। তো এখানে EX EY EZগুলো নিয়ে নিব, আর এখানে HX HY HZ। তো এখন নির্ণায়ক আমরা সবাই পারি। তো আই ক্যাপটাকে যদি আমরা ধরি তাহলে আই ক্যাপের যে রো এবং কলাম দুইটা বাদ যাবে, আর এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণ হবে। তার মানে আমরা স্বাভাবিক নিয়মে EY HZ সূত্রের মাইনাস, তারপর হচ্ছে EZ HY, পর হচ্ছে প্লাস জ্যা ক্যাপ যদি নেই তাহলে এটার রো এবং কলাম বাদ যাবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। যেহেতু আমরা এখানে প্লাস নিছি তো এটার সাথে প্রথমে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে। EZ HX মাইনাস EX HZ, এগুলো আমরা সবাই পারি। তো এখানে প্লাস ক্যাপ নিব, তো ক্যাপ নিলে এটার রো এবং কলাম বাদ যাবে, তাহলে EX HY মাইনাস EY HX। তো খেয়াল করলে দেখা যাবে, যেহেতু আমরা এখানে বলে দিছি যে ই ভেক্টরকে এক্স অক্ষ বরাবর, তো আমরা খেয়াল করব যে এক্স এবং ওয়াই কোথায় আছে। জেড থাকলে ওইটা বাদ দিব, এটার ক্ষেত্রে জেড আছে, এখানেও জেড আছে, এই দুইটা বাদ। এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, তার মানে এটা নিব, কারণ আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর গতিশীল। তো পি ভেক্টর সমান সমান EX HY মাইনাস EY HX ক্যাপ। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে ই ভেক্টরকে এক্স অক্ষ বরাবর এবং এইচ ভেক্টরকে ওয়াই অক্ষ বরাবর বিবেচনা করা হয়েছে। তো এখানে তড়িৎ ক্ষেত্র ই এক্স অক্ষ, তো এটা নিচে এক্স আছে, এবং এইচ ওয়াই অক্ষ, তো এটা নিচে ওয়াই আছে। কিন্তু এখানে আমাদের দেখা যায় যে ই এর নিচে ওয়াই, তার মানে ই কে ওয়াই অক্ষ এখানে ধরা হয় এবং এইচ কে এক্স অক্ষ, তো এটা উল্টা হয়ে যায়, এই জন্য এই মানটা হয়ে যাবে 0। তো ক্যাপ এটার সাথেও আছে এবং ক্যাপ এটার সাথেও আছে, যখন এই ক্যাপ এটার সাথে থাকবে তখন এর মানটা হবে EX, কারণ এটা আমাদের এই কথার সাথে মিল আছে যে ই ভেক্টরকে এক্স অক্ষ, তো EX HY ক্যাপ, কিন্তু এটা তো মিল নাই, তো এটার মান হয়ে যাবে 0। তো ক্যাপ এই অংশটুকু হয়ে যাবে 0, তো -0 দেওয়ার আর দরকার নাই। তো এটাকে আমরা 10 নং সমীকরণ দেব। এখন আমরা একটা সম্পর্ক নিয়ে আসবো যেটা আমাদের অবশ্যই জানতে হবে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের জন্য এইচ ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্রের জন্য ই ভেক্টরের সম্পর্ক। সেই সম্পর্কটা হচ্ছে, এটা মনে রাখবো যে H সমান সমান E ডিভাইডেড বাই মিউ নট সি। যদি মুক্ত স্থান বিবেচনা করা হয় তখন মিউ নট ব্যবহার করা হয়। তো এখানে সি হচ্ছে আলোর দ্রুতি বা আলোর বেগ, এবং মিউ নট তো আমরা সবাই জানি। তো H সমান সমান E বাই মিউ নট সি। তো এখানে E সাথে H এর সম্পর্ক নির্দেশ করে। তো যেহেতু আমরা এখানে H এর মানটা ওয়াই অক্ষ বিবেচনা করছি, তো আমরা জানি এভাবে লিখতে পারি, তো এখানে HY সমান সমান হবে EX ডিভাইডেড বাই মিউ নট সি। তো 10 নং সমীকরণে HY এর মানটা বসাবো, তো HY এর পরিবর্তে এই অংশটুকু বসাবো, তাহলে 10 নং হবে পি ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে একটা EX আছে, আবার এখানে উপরে একটা EX আছে, তো EX মিলে কি হয়ে যাবে EX স্কোয়ার, কারণ HYটা এই যে এই সম্পূর্ণ অংশটুকু এখানে বসবে, তখন EX এবং EX মিলে হয়ে যাবে EX স্কোয়ার। আর নিচে তো মিউ নট সি থাকবে, মিউ নট সি, এবং সাথে ক্যাপ, এই যে ক্যাপ, আর এটা জেড অক্ষ নির্দেশ করে ক্যাপ দ্বারা। আবার মিউ নটের একটা সম্পর্ক আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে মিউ নট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সি স্কোয়ার এপসাইলন নট। তো এপসাইলন নট এবং মিউ নটের মধ্যে এটা সম্পর্ক, এই সি হচ্ছে আলোর দ্রুতি, তো মিউ নট ইজ ইকুয়াল টু 1 বাই সি স্কোয়ার এপসাইলন নট। তো এখানে মিউ নটের পরিবর্তে আমরা এই মানটা বসাবো 1 বাই সি স্কোয়ার এপসাইলন নট। তো এখানে লিখি যে কিন্তু মিউ নট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সি স্কোয়ার এপসাইলন নট। তাহলে পি ভেক্টরটা কি হবে, সুতরাং পি ভেক্টর ইজ ইকুয়াল টু এপসাইলন নট সি স্কোয়ার ক্যাপ। তো এখানে আমরা EX-কে শুধু ই ধরতে পারি। তো কিভাবে ধরতে পারি, কে এক্স অক্ষ বরাবর বিবেচনা করা EX সমান সমান ই ধরতে পারি। এখানে লিখে দিব যে ই ভেক্টরকে এক্স অক্ষ যেহেতু বিবেচনা করছে, এই জন্য EX-কে ই ধরতে পারবো।
তো এই মিউ নটের মান যখন এখানে বসাবো তখন এই মানটা অবশিষ্ট থাকবে যে এপসিলন নট সি স্কোয়ার কে ক্যাপ। তো কীভাবে থাকবে আমি এখানে দেখাই দিই যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু ই এক্স স্কোয়ার বা ই স্কোয়ার, যেহেতু ই এক্সকে ই ধরবো, ডিভাইডেড বাই মিউ নটের পরিবর্তে লিখবো 1 ডিভাইডেড বাই সি স্কোয়ার এপসিলন নট, সাথে সি আছে, যে সাথে সি আছে কে ক্যাপ, এখানে কে ক্যাপ। তো এখানে থাকবে হচ্ছে ই স্কোয়ার ডিভাইডেড বাই সি সি কাটা যাবে, থাকবে হচ্ছে 1 বাই সি এপসিলন নট ইন্টু কে ক্যাপ। এখন এই ভাগটাকে যদি গুণ বানাই তাহলে উল্টে যায়, আমরা জানি যে ই স্কোয়ার গুণ, তো সি এপসিলন উপরে উঠে যাবে, থাকবে হচ্ছে কে ক্যাপ। তো এটাই তো ই স্কোয়ার সি এপসিলন নট কে ক্যাপ, ই স্কোয়ার সি এপসিলন নট কে ক্যাপ। তো পয়েন্টিং ভেক্টরই আমাদের শক্তি নির্দেশ করে। তো পয়েন্টিং ভেক্টরের গড় মানটা আমরা বের করব, অ্যাভারেজ ভ্যালু। তো পয়েন্টিং ভেক্টর পি ভেক্টরের গড় মান, তো গড় মান নির্ণয় করার জন্য আমরা এখানে যদি খেয়াল করি এপসিলন নট হচ্ছে কনস্ট্যান্ট মান, সি আলুর মান 3 × 10⁸, এটা কনস্ট্যান্ট, কে ক্যাপ দ্বারা তো আমাদের কি বোঝায়, দিক নির্দেশ করে। তো ই এর গড় মানটা বের করতে হবে, তার মানে পি অ্যাভারেজ যদি বের করতে যাই, পি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, তাহলে ইআরএমএস বের করতে হবে, মূল গড় বর্গ বেগ। যদি আমরা ইআরএমএস বের করি, এটা যদি এখানে বসায় দেই তাহলে আমাদের এই পি ভেক্টরের অ্যাভারেজটা বের হয়ে যাবে। তো এপসিলন নট সি ইআরএমএস, তো এখানে তো আর আমাদের বের করে দেখাইতে হবে না, সরাসরি ইআরএমএস লিখে দিলেই হবে। তো মান দেওয়া থাকলে আমরা সেটা বের করতে পারবো। আর এখানে যেহেতু একটা মান বের হবে অ্যাভারেজ গড় মান, তো এখানে আর দিকটা দেওয়ার দরকার নাই, তো কে কে পারে এখানে দেওয়ার দরকার নাই। তো পয়েন্টিং ভেক্টর মূলত কি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু শক্তি গমন করে সেটা নির্দেশ করে হচ্ছে এই পয়েন্টিং ভেক্টর দ্বারা। কিন্তু সঞ্চালিত যদি এই শক্তিটা সঞ্চালিত হয়, সেই ক্ষেত্রে আমাদের যে গড় শক্তিটা পাবো সেই শক্তিটাকে আমরা বের করে নিব এখন। তো সঞ্চালিত গড় শক্তি অর্থাৎ যে মোট শক্তিটা, সেটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা তো তড়িৎ চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে এটা বের করতেছি। তড়িৎ চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের জন্য একটা শক্তি থাকে এবং চৌম্বক ক্ষেত্রের জন্য আরেকটা শক্তি থাকে। তড়িৎ ক্ষেত্রের জন্য সবসময় আমরা মনে রাখবো যে এপসিলন নট আসে এবং চৌম্বক ক্ষেত্রের জন্য আসে মিউ নট, মানে এটা চৌম্বক ক্ষেত্রের জন্য পারমিয়াবিলিটি বা প্রবেশতা নির্দেশ করে, এবং এটা হচ্ছে এপসিলন নটটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য নির্দেশ করে। তো এখানে আমরা দুইটার জন্যই বের করব। তো দুইটা যদি যোগ করে দিই, তড়িৎ ক্ষেত্র প্লাস চুম্বক ক্ষেত্রের যে শক্তি, দুইটা যদি যোগ করে দিই তাহলে আমাদের যে সঞ্চালিত গড় শক্তি সেটা আমরা পেয়ে যাব। আর গড় মানে কি ইআরএমএস। তো তড়িৎ ক্ষেত্রের জন্য যে মানটা পাবো সেটা হচ্ছে হাফ এপসিলন নট ইআরএমএস স্কোয়ার, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শক্তি, প্লাস এখন চুম্বক ক্ষেত্রে শক্তি বের করব। চুম্বক ক্ষেত্রে সেম সূত্রই হবে, শুধু এপসিলন নটের জায়গায় হবে মিউ নট, আর তড়িৎ ক্ষেত্রের জায়গায় হবে চুম্বক ক্ষেত্র এইচ। তাহলে হাফ মিউ নট এইচ, আর যেহেতু আমরা গড় বের করব, তো এই তড়িৎ ক্ষেত্রের জন্য ইআরএমএস নির্ণয় করে নিতে হবে এবং চুম্বক ক্ষেত্রের জন্য এইচআরএমএস নির্ণয় করে নিতে হবে। আরএমএস মানে কি, গড় বর্গ বেগ, মূল গড় বর্গ বেগ। তো এখান থেকে আমরা একটু সমাধান করে আনসারটা বের করে ফেলতে পারি। তো এটা ঠিক থাকবে হাফ এপসিলন নট ইআরএমএস স্কোয়ার প্লাস হাফ মিউ নট। এখন আমরা কিছুক্ষণ আগেই করছিলাম এইচ ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যে একটা সম্পর্ক দেখাইছিলাম, যে এই যেটা এইচ ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই মিউ নট সি। এখন এটা যদি এরকম এইচের যেহেতু আমাদের গড় বর্গবেগ থাকবে এইচআরএমএস, তাহলে এইচআরএমএস ইজ ইকুয়াল টু লেখা যায় ইআরএমএস, শুধু নিচে আরএমএসটা আসবে, মিউ নট সি। তো এইচআরএমএসের পরিবর্তে আমরা ইআরএমএস বাই মিউ নট সি লিখতে পারি। তো স্কোয়ার যদি করি, বর্গ করি, তাহলে এখানে স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে। তো এই যে এইচ স্কোয়ার আরএমএস, এই যে এইচ স্কোয়ার আরএমএসের পরিবর্তে আমরা লিখব ইআরএমএস স্কোয়ার ডিভাইডেড বাই মিউ নট স্কোয়ার সি স্কোয়ার। তো এটাই আমরা লিখব। তো এই অংশটুকু ঠিক রাখবো, হাফ এপসিলন নট ইআরএমএস স্কোয়ার প্লাস, আর এখানে মিউ নট থাকবে একটা, দুটো আছে, এখানে একটা থাকবে, হাফ ই স্কোয়ার আরএমএস ডিভাইডেড বাই মিউ নট সি স্কোয়ার। তো এখন আমরা মিউ নটের মানটা বসাবো, যে এখানে মিউ নট ইজ ইকুয়াল টু কি 1 বাই সি স্কোয়ার এপসিলন নট। তো দুইটা সূত্রই আমরা মনে রাখবো।
তো হাফ অ্যাপসিলন নট ERMS স্কোয়ার প্লাস হাফ ই স্কোয়ার RMS, আর মিউ নটের মান হচ্ছে 1/c স্কোয়ার অ্যাপসিলন নট, আর এখানে আছে c স্কোয়ার, এই যে c স্কোয়ার c স্কোয়ার, তো এটা কাটা যাবে, তো এখানে থাকবে 1/এপসিলন নট। তো 1/এপসিলন নট এই ভাগটা যদি গুণ বানায় এপসিলন নট উপরে উঠে যাবে, তো আরেকটা লাইন বৃদ্ধি করব না, এখানে লিখে ফেলবো ERMS স্কোয়ার হাফ, এই এপসিলন নট উপরে উঠে গেলে এপসিলন নট থাকবে আর ই স্কোয়ার RMS থাকবে। এখানে আমরা জানি যে অর্ধেক প্লাস অর্ধেক, হাফ প্লাস হাফ সমান 1 হয় না, এখানে অর্ধেক এপসিলন নট ERMS এবং প্লাস হবে, তো এখানে হাফ এপসিলন নট ERMS স্কোয়ার প্লাস হাফ এপসিলন নট ERMS স্কোয়ার মিলে হয়ে যাবে একটা এপসিলন নট ERMS স্কোয়ার। আবার যদি এটা না বুঝি তো এভাবে বুঝতে পারি, লসাগু করে 2 লসাগু যাবে, তাহলে এপসিলন নট ERMS স্কোয়ার প্লাস এপসিলন নট ERMS স্কোয়ার, নিচে লসাগু 2, তাহলে এখানে দুইটা এপসিলন নট ERMS স্কোয়ার ডিভাইডেড বাই 2 কাটা যাবে, এপসিলন নট ERMS স্কোয়ার, এই যে এপসিলন নট ERMS স্কোয়ার। তো এই অংশটুকুই হচ্ছে আমাদের সঞ্চালিত গড় শক্তি।